আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতা শুরু করবে এনসিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুলাই 1 বছর উপলক্ষে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আজকে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি কর্তৃক ঘোষিত জুলাই পদযাত্রার কর্মসূচি তারা শুরু করেছে। আমরা যুবশক্তি বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থান ছিল এক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য, কিন্তু পরিতাপের বিষয় আমরা জুলাই গণ অভ্যুত্থানে 1 বছর পরে এসে দেখতে পাচ্ছি আমাদের যে হাজার হাজার ভাইয়েরা তারা তাদের প্রাণ বিলিয়ে দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন বন্দোবস্তের জন্য, ফ্যাসিবাদী বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য, রাষ্ট্রের পুনর্গঠন করার জন্য। কিন্তু সেই স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গা 1 বছর পরে এসে বাস্তবায়িত হয়নি। যাদের উপর দায়িত্ব ছিল সেই নতুন বন্দোবস্ত কায়েম করার, ফ্যাসিবাদী বন্দোবস্তকে ভেঙে নতুন প্রত্যাশা বিনির্মাণ করার, পূরণ করার, সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রত্যাশাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার দায়িত্ব শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সবার এবং প্রতিটি রাজনৈতিক দলের। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দলের কারণে সেই বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্ত আমরা কায়েম করতে পারছি না, এবং কিছু কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদী বন্দোবস্তের মধ্যেই থাকতে চায়, পুরনো বন্দোবস্তের মধ্যে তারা থাকতে চায়। তারা এই ফ্যাসিবাদী বন্দোবস্তের যেই মধু, সেই মধুর লোভে তারা এখন পর্যন্ত সেই কাঠামোতেই তারা থাকতে চায়। আমরা জাতীয় যুব শক্তি মনে করি বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো যুব সমাজ। যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুব শক্তি কাজ করবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জাতীয় যুব শক্তি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে, জুলাইয়ের স্পিরিট নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুরে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতা শুরু করলো এনসিপি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, আসামিদের হাজির করা হয়েছে কিনা, শুনানির বিষয়ে আইনজীবীরা কি বলছেন, আমাদের এই বিষয়ে জানাবেন। বুবলি, আজকে 1 জুলাই, অর্থাৎ যে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ, সে কিন্তু আজকে কোটা আন্দোলনের মাধ্যমে আসলে এই পুরো জুলাই আসলে কোটা আন্দোলন হয়েছিল, এবং এই জুলাই আগস্টে হত্যাযজ্ঞের যে নিউক্লিয়াস, প্রসিকিউশনের মতে যে সুপ্রিম কমান্ডার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আজকে অভিযোগ গঠনের শুনানি। এবং এই শুনানিতে আসলে এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। শুনানিটি কিন্তু বিটিভির মাধ্যমে আসলে যে গণমাধ্যমের যে আমাদের টিভি চ্যানেলগুলো আছে সেখানে আসলে সম্প্রচার করা হবে, এবং সেই প্রেক্ষিতে আজকে আসলে এই যে ইতোমধ্যে কিন্তু আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আমির হোসেন ইতোমধ্যে চলে এসেছেন, এবং প্রসিকিউশন টিমও আসলে রেডি যে আজকে অভিযোগ গঠন হবে। অর্থাৎ এর আগে যখন ট্রাইব্যুনাল ফরমাল চার্জ অর্থাৎ তদন্ত প্রতিবেদন জমা নিয়েছেন এবং অর্থাৎ অভিযোগ আমলে নিয়েছেন, আজকে কিন্তু আসলে যুক্তিতর্ক উপস্থাপন হবে। অর্থাৎ এখানে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে, এবং সেই সাথে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আসলে এখানে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। যুক্তিতর্ক উপস্থাপনের পরপর যখন শেখ হাসিনার বিরুদ্ধে আসলে 5টি অভিযোগ আসলে প্রসিকিউশনের মতে প্রসিকিউশন দেখিয়েছিলেন, অর্থাৎ ইন্ধনদাতা, সরাসরি নির্দেশদাতা, উস্কানিদাতা, এবং সেই সাথে তিনি নির্দেশ দিয়েছিলেন যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার, এবং নির্দেশ দিয়েছিলেন যে পুলিশদের যে ছাত্র জনতার উপর যাতে গুলি ছোড়া হয়। তো এরকম 5টি অভিযোগ এনেছিলেন, এবং 5টি অভিযোগ তারা উপস্থাপনও করেছেন। আজকে আসামির পক্ষে যে আইনজীবী অর্থাৎ আমির হোসেন, যিনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবী, তিনি আজকে যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং ট্রাইব্যুনালে সেটি পেশ করবেন। এবং এই পুরো
দৃশ্যটি কিন্তু আজকে পুরো বাংলাদেশ আসলে দেখতে পারবে, অর্থাৎ আজকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে যখন সম্প্রচারিত হবে তখন কিন্তু পুরো দেশে এই শুনানিতে আসলে কি কি হয়, অর্থাৎ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে নিয়ে আসলে কি বলেন এবং তাদের আইনজীবীরাও আসলে কি বলেন এবং সেই সাথে রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন আসলে কি কি জমা দেয়, কি কি বলেন এই ব্যাপারে, সেটি আসলে শুনানির মাধ্যমে আসলে আমরা জানতে পারবো। এবং পরবর্তীতে আসলে শুনানি শেষ হলে আসলে এটি ইতোমধ্যে আমরা প্রসিকিউশন থেকে একটু জেনেছি যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবী যিনি আছেন তিনি হয়তো এই প্রতিবেদন দাখিলের জন্য অর্থাৎ পুরো জিনিসটির জন্য আসলে সময় চাইবেন। তো এখন আসলে অপেক্ষার পালা যে কখন শুরু এবং শুনানিটি আসলে আমরা দেখতে পাবো। দেখানোর পরে আসলে আমরা চিফ প্রসিকিউটর বা প্রসিকিউশন টিম থেকে অথবা আমি আপনার মাধ্যমে আসলে জানাতে পারবো দর্শকদের যে আসলে শুনানিতে কি কি হয়েছে এবং পরবর্তীতে কি কি আদেশ দেয় ট্রাইব্যুনাল। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। বুবলি, সাবরিনা আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাবরিনার সাথে। দেখছেন দেশ জনপদ লাইভ। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতা শুরু করলো এনসিপি। আমরা আবারও সেখানে চলে যাচ্ছি। শহীদ আবু সাইদ মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে এবং পুরো বাংলাদেশ তখন শোকে দ্রোহে কেঁপে উঠেছিল এবং 16 জুলাইয়ের পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয়। হাজারো লক্ষ ছাত্র তরুণরা রাজপথে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ, যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা সেটি ঘোষণা করে। আমরা আমাদের যে জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদ যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো। তাই আমরা আজকে আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ, এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাইদ শায়িত রয়েছেন, সে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি। আবু সাইদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল এবং আবু সাইদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের অনুপ্রেরণা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদ, ওয়াসিম মুগ্ধ সহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজকের দিনে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাইদ সহ সকল শহীদদের, আহতদের স্মরণ করছি এবং আমাদের যেই দাবি ছিল যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই 3টি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব, আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি
এবং আমরা এই পদযাত্রা আপনাদেরকেও সাথে পাবো। আমাদের যে বক্তব্য, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেটি জনগণের কাছে তুলে ধরবেন। আসলে মানুষ কি চায়, এই 1 বছরে মানুষের প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে, এবং আমাদের মধ্যেও আসলে হতাশা রয়েছে, কারণ আমরা এখনো বিচারটা সম্পূর্ণ দেখতে পাইনি। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কার, সেটিও আমরা আসলে সম্পূর্ণরূপে দেখতে পাইনি। ফলে আমরা মনে করি যে এই যে বলা হচ্ছে যে এইটা সরকার পতনের আন্দোলন ছিল, কেবল আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি, এবং এই 1 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল, তাদেরকে স্মরণ করছি, আলেম সমাজকে স্মরণ করছি, এবং শ্রমিক শ্রেণীকে স্মরণ করছি, এবং পেশাজীবী সহ সাংস্কৃতিক কর্মী যারা এই আন্দোলনে এসেছিলেন, এবং প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে থেকেও এই আন্দোলনে আমাদেরকে সাহস ও শক্তি জুগিয়েছেন, এই সকল বাংলাদেশিকে আমরা স্মরণ করছি। তাদের প্রতিবাদকে আমরা নিজেদের বুকে ধারণ করছি, এবং যে ঐক্যের জায়গা, যে অনুপ্রেরণার জায়গাগুলো জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছিল, আমরা তাদেরকে সেই গণঅভ্যুত্থানকে ধারণ করি। জাতীয় নাগরিক পার্টি সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মুন্সিগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতালে নোংরা পরিবেশ এবং ড্রেনের পানি জমে ডেঙ্গু সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। হাসপাতালের এই অবস্থায় রোগী ও পরিজনের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, হাসপাতালের নোংরা পরিবেশ এবং ডেঙ্গুর শঙ্কা নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কি দেখছেন, এবং এ নিয়ে কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদের জানাবেন। জি বুবলি, আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের 250 শয্যা যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু একেবারেই নোংরা পরিবেশে কিন্তু আসলে এখানে চিকিৎসা নিচ্ছেন বলে রোগী স্বজনরা আমাদের এখানে জানিয়েছেন। এখানে কিন্তু একেবারেই এই ভবনের ঠিক নিচতলায় কিন্তু একেবারে ড্রেনে কিন্তু একেবারে ময়লা। এর পাশেই কিন্তু আরেকটি ভবন, সেই ভবনের কিন্তু একেবারে বাথরুমের যে নোংরা পানি কিন্তু সরাসরি কিন্তু এসে এই ড্রেনে পড়ছে, এবং এখানকার যারা চিকিৎসা নিতে আসছেন তাদের স্বজনরা কিন্তু বলছেন যে এখানে আমরা রোগী নিয়ে এসে কিন্তু আমরা নিজেরাও আসলে রোগী হয়ে যাচ্ছি। আসলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এখানে কিন্তু একেবারে নোংরা আবর্জনা, এখানে কিন্তু ময়লা জমে কিন্তু আসলে একেবারে কয়লার মতো হয়ে গেছে। তারা কিন্তু যেটি বলছেন যে এই সদর হাসপাতালে যদি এইরকম নোংরা পরিবেশ থাকে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ড্রেনের থেকে কিন্তু ডেঙ্গু হতে পারে বলে আমাদের এখানকার রোগীর স্বজনরা জানিয়েছেন। যে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভবনের নিচেই কিন্তু একেবারে নোংরা। এখানে কিন্তু বাথরুমের যেই পানি, সেই পানি কিন্তু সরাসরি এই নিচে পড়ছেন, এবং এখান থেকে কিন্তু আসলে ডেঙ্গুর একটি আশঙ্কা করছেন বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। তো এখানে কিন্তু আসলে আমি একজনের সাথে, এখানে রোগীর একজন স্বজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এখানে কি পরিবেশে আসলে আপনারা? কোনো পরিবেশ নেই এই জায়গায়, সবচেয়ে নোংরা, সবকিছুর মধ্যে নোংরা, কোনো পরিষ্কার কিছুই নেই জায়গার ভিতরে, কোনো ডেঙ্গু এখান থেকে জন্ম হয় না। এই যে হসপিটাল, এই জায়গায় হসপিটাল, এই জায়গায় যদি ডেঙ্গু তৈরি হয় তাহলে অন্য জায়গায় কি হবে বলেন। ধন্যবাদ আপনাকে। যে আসলে আপনি যেমনটি বলছিলেন, এখানে কিন্তু রোগীরা বলছেন যে ডেঙ্গুর আসলে এখান থেকে জন্ম নেবেন, এবং কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা কিন্তু আসলে জনবল সংকটের কারণে কিন্তু তারা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছে না বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে সবশেষ খবর। বাবলি। সুমন, আপনাকে ধন্যবাদ।
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা শুধু ভাবাবেগের বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা 16 বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ তরুণী, নারী পুরুষ, শিশু, বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিক্সাওয়ালা, যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন। আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণই নয়, বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক, এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। এই লক্ষ্য সামনে রেখেই আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। দর্শক, জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। বরগুনা সদর হাসপাতালে প্রতিদিন 50 জনের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝে বা নার্সিং ডেস্কে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির সাম্প্রতিক অবস্থা কি এবং এ নিয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে কিনা আমাদের জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27 জন এবং তার মধ্যে এই এক মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 25 জন। ডেঙ্গুর সংক্রমণ শহর থেকে গ্রামে সর্বত্রই ছড়িয়ে পড়ছে। আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, 24 ঘন্টায় নতুন করে জেলায় 93 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 217 জন। এর মধ্যে আমি এখন যে হাসপাতালটিতে দাঁড়িয়ে আছি এটি বরগুনা সদর হাসপাতাল। সদর হাসপাতালে 183 জন ভর্তি রয়েছে এবং এই বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে 3025 জন। এর মধ্যে 2100-রও বেশি মানুষ কিন্তু গত এক মাসে আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি গিয়েছে 2783 জন। প্রতি বছর ডেঙ্গুর যে মূল সিজন সেটি হচ্ছে জুলাই এবং আগস্ট, কিন্তু এবছর ব্যতিক্রম। সেটি জুনেই কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গত বছরের যে এক বছরের আক্রান্ত তার কিন্তু ছাড়িয়ে গিয়েছে এবং আমরা হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে হাসপাতালে নতুন করে ডেঙ্গুর সংক্রমণ এবং রোগীদের সেবা দেওয়ার জন্য 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স এখানে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং প্রচুর পরিমাণ স্লাইন এখানে দেওয়া হয়েছে, মজুদ রয়েছে। এছাড়াও কিন্তু যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা যেগুলো কম ছিল সেগুলো কিন্তু এখন শুরু হয়েছে। আমরা রোগীদের সাথে কথা বলেছি, রোগীরা আমাদেরকে জানিয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষাই কিন্তু তাদের বাহির থেকে করতে হচ্ছে এবং ওষুধগুলো সেটিও কিন্তু পর্যাপ্ত এখান থেকে দেয়া হচ্ছে না এবং তাদের বাইরের ফার্মেসি থেকে কিন্তু তারা ওষুধ ক্রয় করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মুসার সাথে। দেখছেন দেশ জনপদ লাইভ। মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি নেত্রকোনা বাইপাস সড়কের নির্মাণ কাজ। সড়কটি সম্পূর্ণ হলে নেত্রকোনা জেলা শহরের দীর্ঘস্থায়ী যানজট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, নির্মাণ কাজের এই দেরির পেছনে মূল কারণগুলো কি এবং স্থানীয় প্রশাসনের কি ধরনের পদক্ষেপ দেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ বুবলি, আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখি যে নেত্রকোনা জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই নেত্রকোনা শহরের বাংলা এলাকা থেকে শুরু করে মেদিনী হয়ে একেবারে 40 পর্যন্ত নেত্রকোনা ময়মনসিংহ যে আঞ্চলিক মহাসড়ক, এই সড়ক পর্যন্ত 13.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ কিন্তু শুরু করা হয়েছিল 2022 সালে। এর ব্যয় ধরা হয়েছিল 294 কোটি টাকা, কিন্তু এই নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে কিন্তু এই সড়কের নির্মাণ কাজ সংশ্লিষ্ট যে ঠিকাদার রয়েছে তারা কিন্তু শেষ করতে পারেনি। এরপর পুনরায় মেয়াদ বাড়িয়ে কিন্তু সড়কটির নির্মাণ কাজ এখন চলছে। তো আমরা স্থানীয় যে সড়ক ও জনপদ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন মাহমুদ আল নূর সালেহিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সড়কটির নির্মাণ কাজ এখন কিন্তু মোটামুটি দ্রুত গতিতে চলছে এবং তারা আশা করছেন যে দ্বিতীয় দফায় যে সময় বাড়ানো হলো 2026 সালের জুন পর্যন্ত তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে সড়কটির যে অংশে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু সড়ক নির্মাণের বিভিন্ন সামগ্রী এখানে ফেলে রাখা হয়েছে এবং নির্মাণ কাজ চলছে বলে আমরা দেখতে পেরেছি। তো আরেকটি বিষয় জানাই যে এই সড়কটি নির্মাণ হওয়ার পর এই নেত্রকোনা অঞ্চলের কিন্তু এখানকার যে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার চিত্র একেবারে পাল্টে যাবে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন এবং এই সড়ক দিয়ে কিন্তু নেত্রকোনা অঞ্চলের অন্তত বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর সহ সুনামগঞ্জের মধ্যনগর, ধরমপাশা সহ কিন্তু অন্তত 8 থেকে 10টি উপজেলার লাখ লাখ মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে তারা যাতায়াত করবেন। এবং আমি যদি আরেকটু বলি যে নেত্রকোনা জেলায় কিন্তু বিকল্প কোনো সড়ক না থাকায় নেত্রকোনা জেলা শহরে প্রতিদিনই যানজট লেগেই থাকে। এই সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন হলে
এই নেত্রকোনা জেলা শহরে যে যানজট রয়েছে সেই যানজট থেকে কিন্তু এই জেলাবাসী মুক্তি পাবে। এবং আরেকটি বিষয় বলি যে এখানকার এই যে সড়কটি নির্মাণ হচ্ছে হাওরের মধ্য দিয়ে, সড়কটির নির্মাণ কাজ দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে যে এখানে যে জমি অধিগ্রহণের বিষয়টির জন্য মূলত এই জমি অধিগ্রহণ জটিলতায় সড়কটি সময় মতো কিন্তু নির্মাণ কাজ তারা শেষ করতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে নির্ধারিত যে সময় রয়েছে আগামী 26 জুনের মধ্যে 2026 সালের 26 জুনের মধ্যে কিন্তু তারা এই নির্মাণ কাজ শেষ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং জেলাবাসী দাবি করছেন, আশা করছেন যে সড়কটি নির্মাণ কাজ হলে এখানকার মানুষের অর্থনৈতিক চিত্র কিন্তু একেবারেই পাল্টে যাবে এবং তাদের যাতায়াত ব্যবস্থায় নতুন এক দিগন্তের সৃষ্টি হবে। এই ছিল আমার কাছে নেত্রকোনার বাইপাস সড়ক নির্মাণের সর্বশেষ পরিস্থিতি। বুবলি। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী জিয়াউর রহমানের সাথে। দেখছেন দেশ জনপদ লাইভ। ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সব জেলার সব থানায় মঙ্গলবার থেকে চালু হতে যাচ্ছে অনলাইন জিডি সেবা। এতে সেবা প্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অনলাইন জিডি সেবাটি চালুর মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন এবং এ নিয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানাবেন। চট্টগ্রাম এবং সিলেটের পর ঢাকা এবং ময়মনসিংহে অনলাইন জিডি সেবা কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আজকে সকাল থেকে সেই কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে সাধারণ সেবা প্রার্থী যারা আছেন তারা কিন্তু বলছেন যে অনেকটাই উপকৃত হবেন এবং তারা কিন্তু থানায় না এসে কিন্তু তারা ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে একটি অ্যাপসে কিন্তু তারা সেই তাদের যে অভিযোগ সেটি কিন্তু সাধারণ ডায়েরি হিসাবে তারা অভিযোগ করতে পারবেন। সেই বিষয়টি কিন্তু আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং এতে করে 80% পুলিশের যে কাজ অর্থাৎ সাধারণ সেবা প্রার্থীদের যে কাজ সেটি কিন্তু অনেকটাই কমে আসবে। এবং আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে থানায় এসে সাধারণ সেবা প্রার্থী যারা আছেন তারা হয়রানির শিকার হয়ে থাকেন এবং অনেকেই কিন্তু ঘুষ লেনদেনের একটি বিষয় সেটিও কিন্তু তারা সামনে আনেন। অর্থাৎ 5ই আগস্টের পর আমরা দেখেছি যে পুলিশ তাদের কার্যক্রম ত্বরান্বিত করতে তারই অংশ হিসেবে সেই অনলাইনে জিডি সেবা কার্যক্রম সেটি কিন্তু তারা চালু করেছেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ে রয়েছে। আমরা এখানকার একজন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আব্দুল্লাহ আল মামুন। জানতে চাই এই যে অনলাইন জিডি সেবা কার্যক্রম এতে করে সাধারণ মানুষ আসলেই তাদের যে সেবা সেইটুকু কিভাবে তারা নিশ্চিত হবেন? ধন্যবাদ। আপনারা জেনে আছেন, অলরেডি জানেন যে বাংলাদেশ পুলিশের যে অনলাইন জিডি কার্যক্রম সেটা চালু হয়েছে। আজকে থেকে ঢাকা এবং ময়মনসিংহ রেঞ্জের মোট 134টি থানায় এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। এই জিডি কার্যক্রমের মাধ্যমে মানুষ ঘরে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে সে প্রায় 30 থেকে 32টি আইটেমের মধ্যে জিডি করতে পারে। যে জিডি করার জন্য আগে তাকে থানায় আসতে হতো, এখন তাকে থানায় আসার প্রয়োজন নেই। সে নিজের ঘরে নিজে অনলাইনে নিবন্ধন করবে। সে নিবন্ধন বা নিজের আইডি থেকে অথবা নিবন্ধিত অন্য কারো আইডি থেকে সে জিডি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। এখানে সে তার অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে জিডি কার্যক্রমের বর্তমান অবস্থান কি, সেটা কি অনুসন্ধানের দিনে রয়েছে নাকি এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই আগে তো শুধুমাত্র জিডি করা যেত হারানো এবং প্রাপ্তি বিষয়ে, এখন জিডি করা যাবে প্রায় 29টি বিষয়। এছাড়াও যে কাউকে হুমকি প্রদান করে অনলাইনের প্রতারণার মাধ্যমে জিনের বাচ্চা যে সমস্ত ইস্যুগুলো আছে, প্রতারণার যে ইস্যুগুলো আছে, সেই সমস্ত ইস্যুগুলো এখন ওই জিডির আওতায় নিয়ে আসছে। এখন জিডি করতে যদি এরকম কোনো কগনিজেবল অফেন্স, যেটা ধর্তব্য অপরাধ বলা হয়, সে এরকম কোনো ইস্যু চলে আসে, সেক্ষেত্রে আমরা থানাতে আসার জন্য বলবো। অনলাইনে থেকে একটা মেসেজ দেওয়া হবে যে আপনি প্রপার ডকুমেন্ট সহ থানায় আসেন, সেগুলো প্রয়োজনে মামলা সেখানে নেওয়া হবে। তবে এখানে যে জিডি কার্যক্রমে স্বচ্ছতা শতভাগ নিশ্চিত হচ্ছে। আমাদের পুলিশের এবং জনবান্ধব যে সেবা কার্যক্রম রয়েছে এর মধ্যে এটা অন্যতম একটি, এবং স্বচ্ছতার সাথে সাথে মানুষের সময়টাও এখানে বেঁচে যাবে বলে আমরা বিশ্বাস করি। সবাই উপকৃত হবে। ধন্যবাদ। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন যে অনলাইনে জিডি সেবা কার্যক্রম চালু হয় মানুষ স্বচ্ছতার সহিত তাদের যে সেবা সেই সেবাটি কিন্তু তারা নিশ্চিত হবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ কিন্তু সাধারণ মানুষ, এবং তারা কিন্তু সেটি বলছেন যে এই কার্যক্রমটি যদি ত্বরান্বিত থাকে তাহলে এই মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই কমে আসবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের অনলাইন জিডি সেবা কার্যক্রম নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।
নোয়াখালীতে ভাতের পাতে স্বস্তি ফেরাও এই স্লোগানকে সামনে রেখে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা বলছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে জনজীবনের স্বস্তি ফেরানোর দাবিতেই এই কর্মসূচি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, মানববন্ধনে অংশগ্রহণকারীরা কি বলছেন এবং স্থানীয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা আমাদের জানাবেন। বুবলি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। তো আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভাতের পাতে স্বস্তি ফেরাও এই স্লোগান নিয়ে খানি অর্থাৎ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ খানির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে যদি আপনাকে বলতে চাই যে উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে থাকা সাধারণ মানুষের জন্য চাল হচ্ছে প্রধান শর্করার উৎস। এখন এই ভাতেই কিন্তু ঈদুল আজহার পরে চালের দাম বাজার ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ধরনবেদে চালের কেজি প্রতি 8 থেকে 10 টাকা, কোনো ক্ষেত্রে 12-14 টাকা বেড়েছে। তার সঙ্গে নিম্ন মাঝারি আয়ের মানুষ, সাধারণত মানুষ যারা আছে তারা মোটো চাল এবং মাঝারি চালের বেশি, কিন্তু এসব চালও এখন তাদের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো মানববন্ধনকারী একজন নেতৃত্ব দানকারী নুরুল আলম মাসুদের সাথে। আমি তার কাছে জানতে চাইবো কি কি দাবিতে এবং যে সরকারের কাছে কি কি দাবি রয়েছে চালের দামের ব্যাপারে এবং কেন চালের দাম বেড়েছে বলে আপনি মনে করেন। আচ্ছা, প্রথমত বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলাদেশ আজ আগামী এক সপ্তাহ জুড়ে সারা দেশে এই কর্মসূচি পালন করছি। আমরা যে কারণে এটি করছি সেটি হচ্ছে ঈদুল আজহার পর থেকে বাংলাদেশে চালের দাম কেজি প্রতি গড়ে 5 থেকে 11 টাকা পর্যন্ত বেড়েছে এবং এটি দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার উপরে ব্যাপক চাপ তৈরি করেছে এবং এতটাই চাপ তৈরি করেছে যে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিবেদন বেরিয়েছে, যে প্রতিবেদনগুলোতে বলছে যে দরিদ্র মানুষের মধ্যে 88% মানুষ একবেলা খাবার স্যাক্রিফাইস করতে হচ্ছে, তারা খেতে পারছেন না এবং তাদের পারিবারিক যে পুষ্টি সেই পুষ্টির নিরাপত্তার উপরে চাপ তৈরি করছে। এটি ভয়ঙ্কর রকমের উদ্বেগজনক, কারণ এটি মানুষের নিজের জীবন, মানুষের জনস্বাস্থ্য এবং একই সাথে আমাদের যে শ্রমশক্তি আছে তার উপরে প্রভাব ফেলবে। খানির জায়গা থেকে আমরা মনে করি খাদ্য মানুষের প্রধানতম অধিকার, সুতরাং রাষ্ট্র নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য অঙ্গীকারাবদ্ধ। সেই অঙ্গীকারের জায়গা থেকে রাষ্ট্র সবার আগে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এখন কিভাবে সেটি করতে পারে, তার জন্য চালের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটি হচ্ছে যে সরকারের যে বাজার ব্যবস্থাপনা রয়েছে সেটি নিয়ন্ত্রণ করা, মনিটরিং করাটা খুবই জরুরি। দ্বিতীয়ত হচ্ছে সকল দরিদ্র মানুষকে রেশন কার্ড দিতে পারে এবং এটি দেওয়া বাংলাদেশের গরিব মানুষের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি রয়েছে। সরকার এখন নানা ধরনের সংস্কার কমিশন নিয়ে কাজ করছে। আমি মনে করি যে সামাজিক নিরাপত্তার জায়গা থেকে সকল দরিদ্র মানুষকে রেশন কার্ড দেওয়া উচিত। সরকারের উদ্যোগ রয়েছে ওএমএস এর মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করা। আমি মনে করি সেই আওতা বাড়ানো প্রয়োজন রয়েছে। এটি বাড়ালে সকল মানুষের খাদ্য নিরাপত্তায় সরকার মনোযোগ দিতে পারবে এবং কন্ট্রিবিউট করতে পারবে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন সরকারের কাছে। একই সাথে তিনি এসব দাবি যদি পূরণ হয় তাহলে যে খাদ্য নিরাপত্তা যে বাংলাদেশের সেটি আরো শক্তিশালী এবং মজবুত হবে বলে তিনি আশা করছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। বুবলি, সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।